নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই বিগত 2-3 দিনের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে অনেক রকমের কমেন্ট করেছো, মানে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছো। কোথায় রান্নাঘরে রান্না করছি, মানে রান্নাঘরটা মেনলি আমি কোথায় করছি, কি হলো কি না হলো, এই সমস্ত কিছু বৃত্তান্ত তোমরা আমাকে জানতে চেয়েছো। তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলে আমি না বললেও তোমরা সবটা বুঝতে পারবে। আজকে ভাবছি তোমাদেরকে একটা ছেলের গল্প বলবো, ওটা একটু মন দিয়ে শোনো, তাহলেই আমার এই কারেন্ট সিচুয়েশনটা কেন কিভাবে কি হলো এই সমস্ত কিছুর বৃত্তান্ত তোমরা এমনিতেই জানতে পারবে। একটা ছেলে তার পড়াশোনা কমপ্লিট করার পর সে একটা চাকরি পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, যেমন ন্যাচারালি সবাই করে থাকে। তো সেও করে থাকে এবং ভাগ্যবশত বা ভাগ্যক্রমে সে একটা চাকরিও পায়। চাকরি পাওয়ার পর তার সমস্ত রোজগার, মানে ফার্স্ট স্যালারি থেকে শুরু করে তার সমস্ত কিছু সে পুরোটাই তার ফ্যামিলির ওপর তুলে দেয়। নিজের হাত খরচার বাইরে একটা টাকাও তার সেভিংসের জন্য বা তার ফিউচারের জন্য সে কিন্তু রাখে না, কারণ তার কাছে তার ফ্যামিলিটাই ছিল সব। তারপর এছাড়াও কিন্তু তাকে এই কাজটা করার জন্য, মানে না করার জন্য তার পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন কলিগস, মানে বিভিন্ন মানুষজন আর কি মানাও করেছিল যে এমনটা করিস না, পরে তোকে ফলভোগ করতে হতে পারে। কিন্তু কারণ তারা একটু বেশি সিনিয়র, তারা সংসার জীবন কি সমস্ত কিছু জানে বোঝে, তাকে মানাও করেছিল। কিন্তু সেই ছেলেটি কোনো কিছু মানা শোনেনি, কারণ সে বলেছিল আমার ফ্যামিলিটা একটু আলাদা, আমার ফ্যামিলি এরকম আমার সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করবে না। তারপর সে তাদের একটা বাড়ি ছিল না, তো সেই জন্য একটা পাকা বাড়ি সে বানাবে। কিন্তু পাকা বাড়ি বানাতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার, আর সেই ছেলের হাতে অত বেশি টাকা পয়সা ছিল না, কারণ তার স্যালারি সমস্তটুকুই তার ফ্যামিলিকে সে তুলে দিত। তারপর সে ভাবে ঠিক আছে, কিছুটা টাকা সে ম্যানেজ করবে এবং কিছুটা টাকা সে লোন করবে। সেই রকমভাবেই সে তার ফ্যামিলিকে জানায় যে সে লোন নিতে চায়, তাহলে আর কি বাড়িটা সে বানাতে পারবে ইজিলি। তখন তার ফ্যামিলি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ছেলেটি ছিল চাষি ঘরের ছেলে, তো ধান চাষ প্রচুর হয়, তো সেই ধান মানে বছরের শেষে একটা ভালো মোটা টাকা আর কি ধান থেকে আসেও। সে তখন বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সংসার যেহেতু আমি চালাবো, তো সেহেতু যেখান থেকে মানে ধান থেকে বা জমি থেকে যে প্রফিটটা হবে সেখান থেকে যে টাকাটা আর কি হবে, তো সেই টাকাটা থেকে সে মানে লোনে আর কি দেবে বা লোন মেটাবে। তো খুব বেশি হলে 2 থেকে 3 বছরের মধ্যেই লোনটা সমস্ত কিছু মিটে যাবে। এমনই কিন্তু চিন্তাভাবনা বা এমনই কিন্তু আলোচনা তার ফ্যামিলির সাথে তার হয়েছিল। হঠাৎ করে তার সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যাওয়ার বা বিয়ের হওয়ার ঠিক 1 মাসের মাথাতেই তার ফ্যামিলি তাকে বলে দেয় তুমি বিয়ে করেছো, তুমি তোমার নিজেরটা চালাও, তোমার লোন নাকি কিছু তোমার যা যা বৃত্তান্ত যা যা আছে আমরা কোনো কিছুই দেখবো না, আমাদের কাছ থেকে কোনো কিছুই আশা করো না, তুমি কি করেছো না করেছো সেগুলো আমাদের দেখার দরকার নেই, আর কি করবে না করবে সেগুলোও আমাদের দেখার দরকার নেই। আর আমাদের যে সমস্ত পৈতৃক সম্পত্তি রয়েছে সেগুলো যেহেতু আমাদের পৈতৃক সম্পত্তি, তো সেহেতু সেই সম্পত্তির দিকে তুমি চোখ তুলে তাকাবেও না। তো ছেলেটার মাথায় ন্যাচারালি একটা আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ, আরও একটা কথা বলা হয়নি, তো বিয়ে যখন আর কি দেখাশোনা বা বিয়ে যখন ঠিকঠাক হয়, তখন তার ফ্যামিলি তাকে বলেছিল যে বিয়েটা তুমি করছো, তাই তোমারই সমস্ত কিছু খরচা, আমরা কিন্তু ওই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটা টাকাও কিন্তু বের করবো না। সেই রকম অনুযায়ী তার ফ্যামিলি কিন্তু তার বিয়ের জন্য একটা টাকাও বের করেনি, মানে একদম ঠাকুরের 1 টাকা পুজো থেকে, মানে 16 আনা থেকে এমনকি সমস্ত বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছু সেই ছেলেটাই করে। বিশাল ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল। তো যাই হোক আর কি, এরকম হতে হয়। তারপর ছেলেটা সব কিছু মেনে নেয়, ঠিক আছে চলো যাতে একসাথে থাকে, ফ্যামিলিতে শান্তি সব কিছু থাকে। কিন্তু না, ডে বাই ডে প্রেশার বাড়তেই থাকে, ঝামেলা বাড়তেই থাকে। তো এককালীন তারা সেপারেট হয়ে যায় তার ফ্যামিলির থেকে, মানে হাজব্যান্ড ওয়াইফ তার ফ্যামিলির থেকে সেপারেট হয়ে যায়। তাদের একটা ছোট্ট বাচ্চা হয়। সেই বাচ্চা হয়ে যাওয়ার পর যখন তার অন্নপ্রাশন হয়, তখন সেই ফ্যামিলি আবার এক কাছে হয়ে যায়, যদিও সেই ছেলেটির ওয়াইফ রাজি হয়নি, কারণ সে তাদেরকে কয়েকটা বছরে রন্ধ্রে চিনে গেছে। এমনকি সেই ওয়াইফের বক্তব্য ছিল যে
একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় বা বাচ্চা হবার পরের মুহূর্ত, এই মুহূর্তটা হচ্ছে একটা মেয়ের জন্য বা সব মেয়ের জন্য সব থেকে একটা মানে অসহায় জীবন, মানে অসহায়তার মধ্যে কাটে। এই সময়ে যদি কেউ তাকে এক গ্লাস জলও দেয়, সে সেটা আমৃত্যুকাল পর্যন্ত মনে থাকে, এবং কেউ যদি তাকে একটু তিরস্কারও করে সামান্য, সেটাও তার মনে থাকে। তাই সে কোনো মতেই এক হতে চায়নি, কিন্তু তার সত্ত্বেও তার হাজব্যান্ড এবং তার ফ্যামিলি, হাজব্যান্ডের ফ্যামিলি যেহেতু রাজি হয়, তো বাধ্য হয়ে সেই ওয়াইফকেও রাজি হতে হয়। তারপর যখন সব কিছু ঠিকঠাক ওয়েতে চলছে, প্রায় 2 বছর 2.5 বছর কেটে যাবার পর, যখন ছেলেটার স্বপ্ন ছিল প্রথম থেকেই তাদের একতলা বাড়ি, সে ভেবেছিল খুব তাড়াতাড়ি মানে লোনটা শোধ হয়ে যাবে, যেমন আগে আর কি তাদের প্ল্যানিং হয়েছিল। তখন তো এই ছেলের তো বিয়েও হয়নি, সেই মেয়ের সাথে তো কোনো কিছুই পরিচয় নেই। তখন আর কি তারা প্ল্যান করেছিল যে লোনটা শোধ হয়ে যাবার পর আমরা 2 তলাটা খুব তাড়াতাড়ি করে ফেলবো, মানে বাড়ির আর কি আয় উন্নতি সব কিছু করবে। সেই যখন দেখলো যে আবার সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে, তাহলে এবার বাড়িটা মানে আয় উন্নতি করতে হবে, বাড়িটা ঠিকঠাক করতে হবে। তখন ছেলেটি যখন বলে ঠিক আছে 2 তলা না হলেও জলছাদ করতে হবে, টিনের প্রাচীর, একটু ভালো করে প্রাচীর দিতে হবে, একটা গোডাউনের মতো রুম আছে তো সেটা প্লাস্টার করতে হবে, উঠোন ঢালাই করতে হবে, মানে সংসারের আয় উন্নতি যখন করতে চাইলো, তখন সেই ফ্যামিলি আবার সেই বেঁকে বসলো। তো সেই আবার বেঁকে বসতে দিনের পর দিন আবার ঝামেলা হতে 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 একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল সেপারেশনের। এই হলো বৃত্তান্ত। এখন মোটামুটি তারা সেপারেশনেই আছে। আশা করি এই গল্পের মাধ্যমে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো কি না কি। আসলে ছেলে সবসময়তেই চায় আয় উন্নতি করতে বা এক কাছে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে। ছেলের ওয়াইফ যাকে নিয়ে এসেছে, সেও জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছে এবং সে কোনোদিনও একা থাকতে শেখেনি বা একা বসে খাবার খেতেও তার কষ্ট হতো, কিন্তু এখন এই বাড়িতে আসার পর সে সব কিছুই মানিয়ে নিয়েছে। এখন সে আগে একা একা থাকতো, এখন তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে থাকে। তবে সত্যি কথা বলতে মানে যে ওয়াইফ, ছেলের ওয়াইফ, সে এতটাই মেন্টালি ডিপ্রেসড হয়ে গিয়েছিল, তার এতটাই কষ্ট হচ্ছিল যে এত কিছু প্রেশার সে একা সামলাতে পারছিল না, যেহেতু তার হাজব্যান্ড বাড়িতে থাকে না। তো সেহেতু তার ওয়াইফ তার হাজব্যান্ডকে বলেছে যে আমি শুধুমাত্র বাচ্চার দিকটা দেখব, সংসারের দিক মানে সংসারে তোমার ফ্যামিলি কি করছে না করছে, কোথায় কি হবে না হবে, এই সমস্ত কিছুর এত প্রেশার আমি নিতে পারবো না। তাই শুধুমাত্র আমি আমার বাচ্চা, আমার পড়াশোনা এই সমস্ত কিছু নিয়েই থাকবো, আর তুমি তোমার ফ্যামিলি ম্যাটার্স কী করবে না করবে সেই সমস্ত কিছু সিদ্ধান্ত তুমি নেবে। কারণ একসাথে এই দুটোকে ম্যানেজ করে একসাথে চলা সেই ওয়াইফের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কারণ তার একটা ছোট্ট বাচ্চা, যে ছোট্ট বাচ্চাকে তাকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করে তুলতে হবে, সে এক গুরু দায়িত্ব। সেহেতু এত প্রেশার নেওয়া আমার পক্ষে মানে ওই ওয়াইফের পক্ষে নেওয়া সম্ভব নয়। তো তাই তার সিদ্ধান্ত এটাই ছিল। তাই তার হাজব্যান্ডও সহমত হয়ে বলেছিল ঠিক আছে তুমি তোমার মেয়েকে দেখো, তুমি তোমার বাচ্চাকে দেখো, লালন পালন করো, ওকে বড় করো, বাকিটা সংসারের দিকটা আমি সামলে নেব। তাই এই যে সেকেন্ড টাইম সেপারেশনের সিদ্ধান্ত হোক বা যাই হোক না কেন, এই সমস্ত কিছু কিন্তু তার হাজব্যান্ডই নেয়, এখানে ওয়াইফের কোনো হাত নেই, মানে ওয়াইফ এখানে কোনোভাবেই ইনভলভ নয়। আসলে সত্যি কথা বলতে ওয়াইফ সবসময় চেয়েছিল একসাথে মিলে মিশে সংসার করতে, একসাথে থাকতে, কারণ সে ছোট থেকে দেখে এটাই বড় হয়ে এসেছে। কিন্তু এখানে এসে ব্যাপারটা একটু উল্টো। এখানে বিয়ে হয়ে আসার পর সে সবসময় দেখে এটা আমার, ওটা তোমার, এটা ওটা। তবে মজার ব্যাপার কি জানো তো, এই যে সংসারের আমি গল্পটা বললাম, তো এই সংসারের যে সেপারেশন হওয়ার মানে এই যে সেপারেশনটা এখন যেটা গল্প বলছি, এটা কিন্তু অনেক মাস আগে হয়ে যেত। শুধুমাত্র ওই যে ছেলেটার ওয়াইফ, সে শক্ত হাতে যে সেপারেশন আমি হতে দেব না আটকে বসেছিল, যে সেপারেশন আমি কোনো মতেই হতে দেব না, আর সেপারেশন যাতে না হয় তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। সে ছোট থেকে বড় বাড়ির মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজকর্ম থাকে সে সমস্ত কিছু মুখ পুজো করে যেত একা হাতে, আবার একটা ছোট্ট বাচ্চাও সামলাতো। আমি তোমাদেরকে বলতে পারি যে এই যে তার শ্বশুরবাড়ির গ্রামে এমন একটা তোমরা তার জেনারেশনের বউ দেখাতে পারবে না যে যে কাজগুলো এই ওয়াইফটা সকাল থেকে রাত পর্যন্ত করে, এই গ্রামের এই জেনারেশনের কোনো বউ যাদের মানে শ্বশুর শাশুড়ি বর্তমান, সেই বউ এই কাজগুলো করে থাকে, একটা বউকেও তুমি দেখাতে পারবে না। কিন্তু এই বউটা করতো কেন, এই ওয়াইফ করতো কেন, যাতে সেপারেশনটা না হয়, যাতে একসাথে থাকা যায়। কারণ তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে
সে কি পরিবেশে বড় হবে, সে কি দেখবে, সেপারেশন দেখবে, সেপারেশন দেখে বড় হবে, না সবাইকে একসাথে দেখবে, সবাই হাসি খুশি একসাথে সংসারের মধ্যে আবদ্ধ, দায় বিপদে পাশে থাকবে একে অপরের, এইসব দেখে বড় হবে। একটা সুন্দর পরিবেশ তার বাচ্চাকে উপহার দিতে চেয়েছিল, কিন্তু বিশ্বাস করো যেই দিন যেই মুহূর্তে সেই ওয়াইফ হাল ছেড়ে দিল, তার দেয়ালে পিঠটা ঠেকে গেল যে না আর সম্ভব নয়, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কোনো মতেই আমি আর টিকিয়ে রাখতে পারছি না, যেই মুহূর্তে সে হাল ছেড়ে দিল সেই মুহূর্তেই সংসারটা ভেঙে গেল। এমনকি এটাও জানো যে সেপারেশন হওয়ার জন্য বিগত কয়েক মাস আগে থেকে অনেক রকমভাবে চেষ্টা চালানো হয়েছে, করা হয়েছে, এবং কথায় কথায় বলা হয়েছে সেপারেশন হবে, সেপারেশন হবে, এবং তার জন্য পাড়ায় পাড়ায় লোক খোঁজা হয়েছে যে কেউ এসে আর কি সেই ওয়াইফ, ছেলের ওয়াইফকে আর কি রাজি করাবে যাতে সেপারেশন হয়ে যায়। এমনকি দুজন মানুষও আর কি এসেছিল, তাদেরকে জোগাড়ও করেছিলেন যাতে তারা এসে সেই ছেলের ওয়াইফকে বোঝায় যে যাতে সেপারেশন হয়ে যায়। কিন্তু সেই ওয়াইফ ছিল অনড় যে না, সেপারেশন সে হতে দেবে না, কারণ তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। তার একটাই বক্তব্য ছিল সেই বাচ্চা মেয়েটা কি দেখে বড় হবে, কি পরিবেশে বড় হবে। কিন্তু সেই দেখো কয়েক মাস পর সেই সেপারেশন হলো, কিন্তু যাই হোক সেই ওয়াইফ তো তার দিক থেকে সব রকমভাবে চেষ্টা করেছে যাতে এক সংসারে থাকা যায়। কিন্তু তোমাদের যে ওয়াইফ, যার গল্প আমি বলছি, তার হাজব্যান্ড বলেছিল যে তুমি যতই একসাথে থাকার চেষ্টা করো না কেন, সেই চেষ্টাটার 1% হলেও উল্টো দিক থেকেও থাকা চাই। কিন্তু সেই 1% চেষ্টাও যখন উল্টো দিক থেকে না থাকে, তুমি একা কত টেনে নিয়ে যেতে যাবে, কতদিন টানবে, কতদিন বইবে, সম্ভব নয়। একদিন না একদিন তোমাকে হাল ছাড়তেই হবে। আর ঠিক তাই দেখো, এতগুলো মাস পর আজকে সেই ওয়াইফ হাল ছাড়তে বাধ্য হয়েছে, কারণ তার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। এখন ঘড়িতে বাজছে 1:10, আর আমার সমস্ত কিছু কমপ্লিট, স্নান টান সমস্ত কিছু রেডি কমপ্লিট। বসে বসে একটুখানি নেল পলিশ করলাম, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন না অনেক মাস হয়ে গেছে নেল পলিশ কোনো কিছু পরি না। ইচ্ছা হলো যে একটুখানি পরি, পড়ার তো সময়ই পাই না। এখন যেহেতু অস্মি নেই, অস্মি বাড়িতে না থাকলে কোথায় গেলি কোথায় গেলি, আর অস্মি তো একটা মিনিট বাড়িতে থাকে না, ওকে খোঁজ করতে করতেই আমার সময় চলে যায়। এইসবের মানে আমার সাজগোজের বালাই কোনো কিছুই থাকে না। বেশ অনেকদিন পর নেল পলিশগুলো পরে বেশ নিজেকে খুব ভালো লাগছে, মানে নিজেকে ভালো লাগছে আর কি। যাই হোক, তো এখন একটুখানি বসে রয়েছি, ওই 1:10-15 নাগাদ বেরিয়ে যাব। ওই 1:30টার সময় বাস আসবে, যেতে আমার মোটামুটি এখন তো দুপুরবেলা পুরো ফাঁকা রাস্তা, 5-7 মিনিটে বেশি লাগবে না, কারণ যাবার সময় খুব ভিড় থাকে, বাজার হাট মানে সেই সকালবেলা বুঝতে পারছো 8:30টার সময়, তো প্রচুর ভিড় থাকে বলে টাইমটা একটু বেশি লাগে। আর এই দুপুরবেলা তো পুরো ফাঁকা রাস্তা, আর বিভৎস রোদ উঠেছে, পুরো একদম রোদ একবারে পুরো খাঁকা করছে, একদম প্রচুর রোদ। এই রোদে আমি কি করে বেরোবো সেটা ভাবছি, আর আমার মেয়েটা ওখানে একদম রোদে তেতে পুড়ে আসবে আর কি বাসে, অতটুকু একটা ছোট্ট বাচ্চা। চল এক্ষুনি বেরিয়ে যাব। এসো 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 এসো, জলের বোতলটা দেবে। আস্তে বাস, চলো। আজকেও কেঁদেছো? কেন? আমার জন্য? আজকেও কেঁদেছি। কেন মা? কেন? আজকেও কেঁদেছি। আজকেও কেঁদেছো? আজকে কে দিয়েছে? কেক? ক্লে? ক্লে দিয়েছে? ক্লে? ও চলো আমরা বাড়ি যাই, প্রচুর রোদ, চলো আমরা বাড়ি চলে যাই। তোমার সানগ্লাসটা কোথায় বলো তো? সানগ্লাসটা ওই এই যে, আমার সানগ্লাসটা পরে নাও, আমাকে ব্যাগটা দাও। হ্যাঁ, টিফিনটা খেয়েছো? আমি এগ রোলটা খেতে পাইনি। এই রোলটা খেতে পারোনি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বাড়ি গিয়ে দেখবো, বাড়ি গিয়ে দেখবো। দেখে না
ঠিক আছে, বাড়ি গিয়ে দেখবো আমি, ঠিক আছে? কি দেখছো? এসো 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 এসো, বাড়ি যাই, চলো, প্রচুর রোদ গরম। এটা আজকে হ্যাঁ, আজকে কি রান্না করেছো ঘরে? আজকে কি রান্না করেছি? আজকে পোস্ত করেছি, তোমার ফেভারিট। এসো, চলো 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 এসো। আজকে কি করে তোমার? পোস্ত করেছি। পড়তে করতে কেন? আমি পড়তে খেতে ভালো লাগে না, আমার শুধু মাংস খেতে ইচ্ছে করে। মাংস বাবা এলে হবে। না, আমি শুধু মাংসই খাবো। আচ্ছা ঠিক আছে, বাবা এলে আবার করবো। চলো চলো এখন বাড়ি যাই, চলো বাড়ি যাই। শুয়ে থাকবো আমি। হ্যাপি বার্থডে টু ইউ, আই লাভ ইউ। নিজের বিছানায় যাও, না, যাও যাও যাও, নিজের বিছানায় যাও। আমার ভালো লাগছে। বিছানাটা কি করলি তাহলে তুই? বিছানাটা নষ্ট ছি ছি করে ছি ছি দিলাম। ছি ছি। ছি ছি নয়, ছি ছি ছি। পড়ে যাবি, আমি খেতে পারবো নিজের বিছানায় যা। না। হ্যাঁ, সে থাকো। হ্যাঁ, সে থাকতে ভালো লাগছে। মা, একটা জিনিস দেখো। মা, একটা জিনিস দেখো। বগিতে আছেন। সবাই নাচ দেখাবো। হুম, নাচ দেখাবো। আচ্ছা। বগিতে আলাকাতে ঘাটাতে আমি ফোনে দেখেছি। সে বগিতে এগুলো। তাই বগিতে ঠিক আছে, যাও যাও, নিজের বগিতে নিজের বিছানায় যাও। আমার ম্যাম শেখাচ্ছে আমরা সবাই রাজা, কেমন করে? আমরা সবাই রাজা। তারপর তারপর আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আমরা সবাই রাজা, রাজাতে। টাটা করে দাও। আমরা সবাই রাজা, রাজাতে। টাটা। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো তোমরা।